দাও দাও, বড্ড খিদে পেয়েছে। আজ কি রান্না করলে? এই তো ছোট মাছের চচ্চড়ি, আলু মাখা আর ডাল। আজ তো ঘরে বাজারও শেষ। দেখো না, যদি বাজার থেকে একটু ইলিশ মাছ আনতে পারো কিনা, আমার না ভীষণ খেতে ইচ্ছা করছে গো। তা আনবো বই কি, কিন্তু ইলিশ মাছের যা দাম, একটা আস্ত ইলিশ মাছ কিনতে পারবো কিনা বাজারে গিয়ে দেখতে হবে। শুনেছি বাজারে নাকি টুকরো টুকরো করে ইলিশ মাছ সাথে আলু পেঁয়াজ বিক্রি করছে। উদ্যোগটা অনেক ভালো হলো গো। আমাদের মতো গরিব মানুষের অন্তত ইলিশ মাছ খাওয়ার শখটা পূরণ হবে। একটা বড় আস্ত ইলিশ কিনতে না পারলেও কয়েক টুকরো তো কিনে নিয়ে আসতে পারবো। তাহলে তো ভালোই হয়। আমারও অনেক দিনের শখ ইলিশ মাছ খাওয়ার। তুমি যদি কয়েক টুকরো নিয়ে আসতে পারো, তাহলে দুজনা মিলে অনেক মজা করে খেতে পারবো। হ্যাঁ, তার বলতে পাশের বাড়ি শ্যামা এসেছিল, তাদের বাড়িতে নাকি অনেক অতিথি আসবে, তাই কালকে আমাকে যেতে বলেছে। তাদের বাড়িতে কিছু লোকের জন্য যদি আমি একটু রান্না বান্না করে সাহায্য করে দিতে পারি। তাহলে তো ভালোই হয়। কাল তুমি তাদের বাড়ি গিয়ে কিছু রান্না বান্না করে দিয়ে এসো। তোমার হাতের রান্না সে যে কি সুস্বাদু হয়, ওরা মনে হয় তোমার হাতের রান্নার খাবার জন্যই তোমাকে নিমন্ত্রণ দিয়েছে, সাথে কিছু রান্না করতেও বলেছে। ঠিক আছে, তাহলে আমি কাল ওদের বাড়ি গিয়ে সময় দেব। তুমি সকাল সকাল উঠে পড়ো, আর তোমার জন্য খাবার রান্না করে দিয়ে যাব আমি। তোমার যখন খিদে লাগবে খেয়ে নিও কিন্তু। আর শোনো, আজকে যেন ডাক্তারবাবুর কাছে যেতে ভুলো না জানো। আজ তোমার ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা ছিল, মনে আছে তো? ওহো, মনে করে দিলে তাহলে। দেখি, খাবারটা খেয়েই আমি যাচ্ছি ডাক্তারবাবুর বাড়িতে। গরুটার জন্য কিছু ওষুধপত্র নিয়ে আসি। আর আমি তো আর একটা কথা বেমালুম ভুলে গেছিলাম। শোনো, সামনের সোমবার আমার বোন সুমনা তার মেয়ে পূজাকে সাথে করে আমাদের বাড়িতে আসছে বেড়াতে। তা তো বেশ ভালো কথা। বাড়িতে কেউ এলে আমার খুব ভালোই লাগে। কি সুন্দর সময় কেটে যায়। হ্যাঁ রে সঞ্জয়, তোর খবর কি? তুই তো অনেক দিন এদিকে আসিস না, তা আজকে কি মনে করে এদিকে আসলি? ডাক্তারবাবু, এদিকে কোনো কাজ থাকে না বলে আসতে পারি না, কিন্তু আমি তো একটা বড্ড বিপদে পড়েছি, আর এই জন্যই এখন আপনার কাছে এসেছি। তাই নাকি? তা কি বিপদে পড়েছিস তুই? আজ দুদিন হলো আমার গরুটা ঠিকঠাক মতো খায় না, ঘাস দিলেও খেতে চায় না, আর দিন দিন গরুটা একদম শুকিয়ে যাচ্ছে। আপনি কি কিছু ওষুধ দেবেন আমার গরুটার জন্য? আমি আমার গরুটাকে নিয়ে বড্ড চিন্তায় পড়ে গেছি। গরুটার পেটে কৃমি হয়েছে, বুঝলি? সেটাই তো মনে হচ্ছে। তা গরুটা কি একদমই কিছু খাচ্ছে না, আর মুখ দিয়ে কি লাল পড়ছে? তুই কি আমাকে বলতে পারবি এই কথাটা? হ্যাঁ ডাক্তারবাবু, আপনি ঠিকই বলেছেন। সত্যি সত্যি গরুটার মুখ দিয়ে লালা পড়ে। আমার এখানে কৃমির ওষুধ রয়েছে, আমি তৈরি করে তোকে দিয়ে দিচ্ছি। ওষুধগুলো কিন্তু ঠিকঠাক মতো খাওয়াবি। কৃমিগুলো মারা গেলেই তোর গরু আবার আগের মতো খাবার খাবে। ওষুধটা ভাতের মাড়ের সাথে একটু লবণ মিশিয়ে খাইয়ে দিস। ঠিক আছে ডাক্তারবাবু, আমি তাহলে ওষুধটা নিয়ে গেলাম। আর এই নিন আপনার ওষুধের দাম। হ্যাঁ দে। আর শোন, তুই আমাকে জানাবি কিন্তু গরুটা ঠিক আবার আগের মতো খেতে পারছে কি না, বুঝলি? হ্যাঁ, তা তো অবশ্যই জানাবো। ঠিক আছে ডাক্তারবাবু, আমি এখন গেলাম তাহলে। তুমি তো আমার কোনো কথাই শোনো না। আমি এত করে বলি ঠিক মতো খাওয়া দাওয়া করো, তাও তুমি খাও না। এমনকি রান্না বান্নাও ঠিকভাবে করো না। আমাকে কি তোমার মানুষ বলে মনে হয় না? আমার কি ক্ষুধা তৃষ্ণা লাগে না নাকি? ঢং দেখে আর বাঁচি না। আমি আমার নিজের কাজ নিয়েই পারি না, আবার ওনার জন্য রান্না করতে হবে? যাও, তুমি তোমার নিজের রান্না নিজেই করে খাও গিয়ে। আমাকে কেন বলতে এসেছো? কি এত বড় সাহস তোমার? তুমি আমার বউ হয়ে আমাকে রান্না করতে বলো?
আমার কি কোনো কাজবাজ নেই? না আমাকে কোনো কাজবাজ করতে হয় না? বাইরের সব কাজই তো আমিই করি, আর ঘরে এসে নিজে রান্না করে খেয়ে নিতে হবে। যা ইচ্ছে একটা বললেই হলো। তা কি করোটা তুমি? সারাদিন তো খালি ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াও। আমার বাবার বাড়ির থেকেই সব কিছু নিয়ে এসেই তোমাকেই দিই। খাবারের ব্যবস্থা সেটাও আমার বাবার বাড়ির থেকেই করি। তাও তুমি কেন একটা ভালো কাজকর্ম করো না? আবার কিনা আমাকে বলো খাবার রান্না করে দিতে। আর তুমি যা রোজগার করো তা তো আমার হাত পর্যন্তই আসে না। বখাটে বন্ধু বান্ধবদের নিয়ে সব টাকা কড়ি উড়িয়ে দাও। থাক, হয়েছে হয়েছে, তোমার হাতে রান্না খেতে হবে না। যাই দেখি বাজারে গিয়ে দোকান থেকে কিছু কিনে খাই। এই বাড়িতে আর থাকবোই না। এই বাড়ি থেকে আমার মন একদম উঠে গেছে। হ্যাঁ, যাও যাও, দোকানেই যাও। ওখানে গিয়ে সারাদিন পড়ে থাকো। তোমাকে কোনো কাজ করতে হবে না, আর বাড়িতেও আসতে হবে না। এমনি বাড়ির বাজার সদাই সব শেষ। কিছু তো কিনে আনার দম তো নেই, তার উপরে আবার বড় বড় কথা। আনি না কে বলেছে? যখন হাতে টাকা থাকে আমি তখনই তো কিনে আনি। তাও তুমি সারাক্ষণ তোমার বাবার বাড়ির খোঁটা দাও। সুযোগ পেলেই নানা কথা শোনাও। আমাকে তো কোনোদিনও শান্তি দিলে না তুমি। কেন, কিছু তো করোই না, তারপর আবার শান্তি খোঁজো? শখ দেখে তো বাপু মরেই গেলাম। পাশের বাড়ির দাদা দিদিকে দেখো, ওরা কত সুখে শান্তিতে থাকে। দুজন দুজনের কথা শোনে, মিলেমিশে সব কাজ করে। গায়ের সকলেই বলে তাদের বাড়ি হচ্ছে সুখের বাড়ি। আর আমার কপালে জুটেছে একটা অকর্মণ্য লোক। এর জন্যই লোকে এই বাড়িকে বলে দুঃখের বাড়ি। ধ্যাৎ তেরিকা, আমি আর এই বাড়িতেই থাকবো না। এটাই আমার শেষ কথা। আমি গেলাম, তুমি তোমার শান্তি নিয়ে থাকো। হ্যাঁ গো মামি, তুমি এত মজার রান্না কার কাছ থেকে শিখলে গো? আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মায়ের হাতে রান্নাও খুব ভালো ছিল। গ্রামে যে কোনো অনুষ্ঠান হলে মাকে সব সময় ডাকতো রান্না করবার জন্য। তার হাতে রান্না খেয়ে সবাই খুব প্রশংসা করত। মা আমাকে কিভাবে রান্না করতে হয়, কোন রান্নায় কি পরিমাণ মশলা দিতে হয়, মা আমাকে সব ধরে ধরে শিখিয়ে গেছে। মায়ের শেখানো নিয়ম নিয়েই রান্না করি, তাই সব কিছু এত স্বাদের হয়। মামি, ও মামি, তুমি কি আমাকে শিখিয়ে দেবে কিভাবে মজার মজার রান্না করতে হয়? আমি তো বাড়িতে মাঝে মাঝে রান্না করি, কিন্তু একদম মজার হয় না। তাই আমি ভেবেছি তোমাদের বাড়ি এসে তোমার হাতের সব মজার মজার রান্নাগুলো আমি শিখে নেব। তা তো তুই আজকে আমার সাথেই থাকবি। কিভাবে কিভাবে রান্না করছি তা তো তুই দেখবি। আমাকে জিজ্ঞাসা করে নিস যদি তুই না বুঝতে পারিস। রান্নার সময় সব কিছু বুঝে বুঝে হিসাব করে দিতে হয়। সব কিছুর পরিমাণ যদি তুই ঠিকঠাক দিস তাহলে দেখবি খাবার খুব সুস্বাদু হয়। আর যদি তুই পরিমাণগুলো ঠিক মতো না দিতে পারিস তাহলে রান্না একদম মুখে ভালো লাগবে না। ঠিকই বলেছো, আমাকে তো কেউ এসব করে দেখিয়ে দেয়নি, তাই আমি ভালো রান্না করতে পারছি না। তোমার কাছ থেকে শিখে আমিও তোমার মতো ভালো রান্না করব, আর বাড়ির সকল লোকদের খাইয়ে একদম দাগ লাগিয়ে দেব। হ্যাঁ রে পূজা, তা তোর ছোট ভাইকে কার কাছে রেখে আসলি? তুই আর তোর মা যে এখানে আসলি, ওকে কেন নিয়ে আসলি না? আর বলো না মামি, ছোট ভাইটা সারাদিন ঘুরে বেড়ায়। সকালে নিজের গায়ে একবার, আর বিকালে দেখা যায় অন্য গায়ের বাড়িতে। এসে ঠিক তো থাকতেই চায় না, তার মন শুধু বাইরে থাকে। যতই উড়ু উড়ু করুক, এখন তো সবে পড়াশোনা করার সময়। ঠিকঠাক মতো পড়াশোনা না করলে পরবর্তীতে তো চাকরি বাকরি জোগাড় করতে পারবে না, তখন তো বিপদে পড়বে ছেলেটা। মা তো সব সময় বকাঝকা করে ভাইকে, বলে যে ঠিকঠাক মতো পড়াশোনা করতে, কিন্তু কে শুনে কার কথা? আচ্ছা দে তো আমাকে ওই মশাগুলো এগিয়ে দে। ওই যে লবণটা, ওটাও আমাকে দে। বুঝলি, রান্নাবান্নাগুলো ভালো মতো করি।
আর তুই একটু চেখে দেখ তো মা, লবণগুলো সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই নাও তোমার সব মশলা। তুমি যা রান্না করছো কি সুন্দর গন্ধ বেরিয়েছে মামি, আমার তো এখনই জিভে জল চলে আসছে। নে, তুই এখন একটু নাড়াচাড়া কর। রান্না হয়ে আসছে প্রায়, আর কিছুক্ষণ পরে সব কিছু উঠিয়ে ফেলবো। আচ্ছা, তুমি আমাদের খোকার নাম কি রাখবে? দেখতে দেখতে তো খোকার নাম রাখার সময় হয়ে গেল। হ্যাঁ, তা তো তুমি কি কোনো নাম ঠিক করছো নাকি? আরে কি যে বলো না, আমি তো সারাদিন ওর নাম একটার পর একটা রেখেই যাচ্ছি, কিন্তু এতগুলো নামের মধ্যে কোনটা যে রাখবো সেটা তো বুঝতেই পারছি না। আবার মাঝে মাঝে মনে হয় এখন হুট করে যদি কোনো একটা নাম রেখে ফেলি আর পরবর্তীতে যদি অন্য কোনো নাম আমার খুব মনে ধরে তখন কেমন হবে। হ্যাঁ গো, একদম ঠিক কথা বলেছ। আমার অবস্থাটাও হয়েছে ঠিক তোমার মতো। আমিও তো ঠিক বুঝতে পারছি না গো যে ওর নাম ঠিক কি রাখবো। অবশ্যই আমাদের একটা সুন্দর মতো নাম রাখতেই হবে, কিন্তু আমি না একটা কথা ভাবছি। একটা কথা ভাবছো? তা কি কথা ভাবছো শুনি? ভাবছি এখন খোকা খোকা করে বাড়ির বাইরে তো যাচ্ছ না, বেশ তো কিছুদিন কেটে গেল। এইভাবে তুমি যদি ঘরে বসে থাকো তাহলে চলবে নাকি? সারাদিন তো দেখি তুমি খোকার মুখ পানেই চেয়ে থাকো। কি এত দেখো বলো তো? হা 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 হা। আমি আর ঠিক মতো ওকে দেখতে পাই কোথায়? সব সময় তো দেখি তুমি ওকে কোলে নিয়ে বসে থাকো, আর আমি চাতক পাখির মতো অপেক্ষায় থাকি কখন আমার খোকা আমার কোলে আসবে, কখন ওকে একটু কোলে নিয়ে আদর করতে পারবো। আরে তুমি একটু আস্তে করে কথা বলো না, এত জোরে জোরে কথা বললে আমার খোকা তো আবার ভয় পেয়ে যাবে। আচ্ছা বলো তো, আমার ছোট্ট ছেলেটা কার মতো দেখতে হয়েছে? যার মতোই হোক না কেন, তোমার মতো যে হয়নি সেটা দেখে বেশ বোঝা যাচ্ছে। দেখো, তোমরা যদি সত্যিই আমাদেরকে বড় দাদা আর দিদি মনে করো তাহলে সারাদিন তোমাদেরকে যা যা বোঝালাম সেটা দয়া করে বোঝার চেষ্টা করো। তোমাদের দুজনেরই তো বয়স খুব কম। তোমরা যখন আরো বেশি পরিপক্ক হবে তবে আজকের দিনগুলোর কথা ভেবে খুব আফসোস করবে। একদম ঠিক কথা। যে সময় একবার চলে যায় তা আর কখনো ফিরে আসে না। এই সময়টা তোমাদের দুজনের হেসে খেলে খুব শান্তিতে কাটানোর সময়, অথচ তোমাদের দুজনের সকাল শুরু হয় ঝগড়া দিয়ে আর শেষ হয় ঝগড়া দিয়ে। এমন করে তোমরা নিজেরাও শান্তি পাও না, আর আমরাও তোমাদের প্রতিবেশী হয়ে আমরাও শান্তি পাই না। তোমাদের দেখে আমাদের খুব খারাপ লাগে যে কিভাবে তোমরা প্রতিদিনটা এভাবে নষ্ট করে দিচ্ছ। এখন বলো, তোমরা কি সামনের দিনগুলো এইভাবেই নষ্ট করবে, নাকি আমরা এতক্ষণ যা তোমাদেরকে বোঝালাম সেইভাবেই চলবে? আর এদিকে সামনে তো তোমরা ছেলে মেয়ের বাবা মা হবে, আর তখন তোমাদের দায় দায়িত্ব অনেক বেড়ে যাবে। দিদি, এই সংসারটা এতদিন টিকতো না, শুধু আমার কারণেই টিকে আছে। সব কিছুর জন্যই তো তোমার কাছে ক্ষমা চেয়েছি। আমি তো বলেছি আজ থেকে আমি কখনোই আর এমনটা করব না। সব সময় তোমার কথা শুনে চলবো। সংসারে আয় উন্নতি ভালো মন্দ দুজনে ভাগ করে নেব, আর তোমাকে একা সংসারের ঘানি টানতে হবে না গো। হ্যাঁ, তোমাদের যে জমিটা পড়ে আছে সেখানে এখন থেকে চাষবাস শুরু করো। শীত তো শেষ হয়ে গেছে, বসন্ত এসে গেছে, এখন চাষবাস শুরু করলে ভালোই ফলন হবে দেখবে। হ্যাঁ, কিন্তু জমিতে তো প্রথমে মাটি সমান করার জন্য গরু দিয়ে হাল চাষ করতে হবে, কিন্তু আমার তো গরু নেই। তাছাড়া এখন দুটো গরু কেনার মতো টাকাও নেই। আর এইভাবে হাল চাষ দিলে তো অনেক সময় লাগবে। এখন তো কেউ আর গরু দিয়ে চাষবাস করে না গো। হ্যাঁ, কথাটা ঠিক। এতে করে সময়ের যেমন অপচয় হয় তেমন এটা খুব ক্লান্তিকরও হয়। এখন সবাই ট্রাক্টর দিয়ে জমি চাষ করে।
এই ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। আমি আমার বাবা মাকে বলে তোমার জন্য একটা ট্রাক কেনার ব্যবস্থাটুকু করতে পারি। তবে মনে রেখো, এই টাকাটাই যেন আমার বাবা মার কাছ থেকে চাওয়া শেষ টাকা হয়। এরপর কিন্তু আমাদের সংসারের জন্য আমি তাদের কাছে আর কিছুতেই চাইতে পারবো না। বিয়ের পর থেকেই তো শুধুই চেয়ে যাচ্ছি, আর কত চাইবো। তুমি আমাকে আর লজ্জা দিওনি। আমি আর কখনো তোমার বাবা মার দেওয়া টাকা গ্রহণ করব না। তবে হ্যাঁ, একটা কথা তোমাকে বলতে চাই। তুমি বলো যে তুমি ওই টাকা তাদেরকে আবার ফিরিয়ে দেবে। আপাতত আমাদের খুব দরকার বলেই টাকাটা আমি ধার হিসাবে তাদের কাছ থেকে নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাই বলবো। আরে সবাই মিলে কথা বলতে বলতে তো এদিকে খাবারের কথা বলতে ভুলেই গেছি। এখন আর সব কথাবার্তা না বাড়িয়ে সবাই মিলে তাড়াতাড়ি একটু খেয়ে নাও তো। হ্যাঁ হ্যাঁ, আমরা তাড়াতাড়ি খাচ্ছি। হ্যাঁ গো, তোমাদের কারোর কিছু লাগবে নাকি? খেয়ে দেখো, মোচার ঘন্টটা খুব ভালো হয়েছে। আর তোমার দাদা এই খাবারটাকে তো খুব পছন্দ করে, তাই দুদিন পর পরই আমাকে এই রান্নাটা করে খাওয়াতে হয়। আর এখন তোমরা খেয়ে একটু বলো তো দেখি যে এটা কেমন হয়েছে। তোমার রান্নার সুনাম তো পুরো গা জুড়ে। আমরা আর আলাদা করে কি বলবো? তুমি যদি শুধু সেদ্ধ ভাতও রান্না করে দাও, সেটার মধ্যেও কেমন যেন জাদু থাকে, আর সেটা মনে হয় অমৃত। ও, তোমরাও তো দেখছি দাদার মতো বাড়িয়ে বাড়িয়ে কথা বলতে শিখে গেছো, তাই না? মোটেও নয় দিদি, যেটা সত্যি আমি সেটাই বলছি। থাক, তোমাদেরকে আর সত্যি কথা বলতে হবে না। আরে তোরা আর কিছু বলিস না তো। তোদের দিদি দেখ কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। যত সব।